দেখছেন আপনারা আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। জুড়ে থাকুন শেষ পর্যন্ত, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল। আজকের এক্সক্লুসিভ সংবাদগুলি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, নতুন যারা এসেছেন সংবাদগুলি দেখছেন, নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে আপনার মতামত কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই কোন এলাকা থেকে সংবাদ দেখছেন সেটাও লিখে জানাতে পারেন আপনারা। ইরানের পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত সেনাপ্রধান, নিহত বহু পরমাণু বিজ্ঞানী। পাল্টা হামলা শুরু করলো এবার তেহরান। ঘড়ির কাঁটা তখন বৃহস্পতিবার মধ্যরাত পেরিয়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে ইসরায়েলের আকাশে উড়ল 200 ফাইটার জেট। লক্ষ্য ইরানের প্রতিরক্ষা পরমাণু কেন্দ্র। ঘণ্টা খানেকের অভিযান, পোশাকি নাম অপারেশন রাইজিং লায়ন। কিছুক্ষণ পরেই জানা গেল ইরানের অন্তত 8টি জায়গায় আছড়ে পড়েছে ইসরায়েলি সেনার ক্ষেপণাস্ত্র। মূল টার্গেট ইরানের সবথেকে বড় ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র নাতনাজ। তালিকায় রয়েছে তাবরিজ সহ কয়েকটি পরমাণু এবং সেনার প্রধান ঘাঁটি। উপসাগরীয় যুদ্ধের পর এত বড় হামলা ইরানে আর হয়নি। বেলা বাড়তেই জানা যায় শুধু পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি নয়, ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সেনা সর্বাধিনায়ক চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি। মারা গিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি। এয়ার ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজা দেহ সহ কয়েকটি শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। এমনকি 6 জন পরমাণু বিজ্ঞানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্যতম ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রাক্তন প্রধান ফেরেইদুন আব্বাসি। পাল্টা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস শুরু করেছে ইরান। একাধিক স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তারা। বাঘেরি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনের কাছের লোক। ইসরায়েলি হানার জবাবে খামেই এর হুঁশিয়ারি, এর পরিণাম হবে ভয়ঙ্কর। চরম শাস্তি পেতে হবে ইসরায়েলকে। সেই মতো শুক্রবার সকাল থেকে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সেগুলিকে মাঝ আকাশে অনেকগুলিকে ধ্বংস করেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। যদিও রাতে ফের 150টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জনবসতি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানাচ্ছে ইসরায়েল সূত্রের খবর। রাতে তেল আভিভে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। গোটা পরিস্থিতিতে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। দুপক্ষকে সংযত থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছেন ইসরায়েলের ইরানের উপরেই হামলার। এদিন ইরানের মোট 100 জায়গাতে টার্গেট করেছিল তেল আভিভ। সূত্রের খবর, ইরানের বিভিন্ন জায়গায় গোপনে বিস্ফোরক ঠাসা একাধিক ড্রোন মজুত করেছিল মোসাদ। এদিন সেগুলিকে অ্যাক্টিভেট করা হয়। টার্গেট ছিল তেহরানের কাছে সেনাঘাটির মিসাইল লঞ্চারগুলি। নিখুঁত হামলা চালাতে গাড়ির মধ্যে লুকিয়ে ক্ষেপণাস্ত্র, সেটির স্ট্রাইক সিস্টেম মধ্য ইরানের পাচার করেছিল ইসরায়েল। হামলার সঙ্গে সঙ্গে সেগুলি ইরানের এয়ার ডিফেন্সে আঘাত হানে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের অভিযোগ, আন্তর্জাতিক মহলকে অন্ধকারে রেখে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে চলেছে। এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন জানান, নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ইরানের ওপর পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। শুক্রবারের নামাজের পর ইরানের কোম শহরে ঐতিহ্যবাহী জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা উড়ানো হয়েছে। কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় ওই পদক্ষেপ নেওয়া হয়। তারপরেই 100-র বেশি ইরানি ড্রোন হামলা চালায় ইসরায়েলে। অপরদিকে ইরানে ভয়াবহ হামলা চালানোর পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে আকাশপথে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন। নিজে এক স্যান্ডেলেই কথা জানিয়েছেন মোদী। মোদীকে লিখতে দেখা গিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন করেছে আমাকে। তিনি আমাকে পরিবর্তিত পরিস্থিতির কথা জানিয়েছেন। আমিও ভারতের উদ্বেগের কথা জানিয়েছি। দ্রুত এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা ফেরানোর প্রয়োজনীয়তার বিষয়টি ব্যক্ত করেছি। এই পরিস্থিতিতে ভারত আগেই গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। পাশাপাশি জানিয়ে দিয়েছিল পুরো বিষয়টির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। দুই দেশের কেউ যেন কোনো চরম পদক্ষেপ না করে সেই আর্জিও জানিয়েছে ভারত। এর মধ্যেই ফোনে কথা হলো মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর। দেখা মাত্রই গুলি করুন, অসমের সাম্প্রদায়িক হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রীর। অসমের সাম্প্রদায়িক হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি হেমন্ত বিশ্ব শর্মার। শুক্রবার মুখ্যমন্ত্রীর তরফে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা মন্দির অপবিত্র করেছে তাদের কোনোভাবে রেহাই দেওয়া হবে না। আত্মায়ীদের দেখা মাত্রই যেন গুলি চালানো হয়। শুধু তাই নয়, এক স্যান্ডেলে একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। হনুমান মন্দিরে গোমাংস ফেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি চরম আকার নিয়েছে অসমের ধুবড়ি এলাকায়। শুক্রবার ওই এলাকা পরিদর্শন করে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী। এরপরেই এক স্যান্ডেলে তিনি লিখেছেন, ধুবড়িতে গিয়েছিলাম, নিরাপত্তা বাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছি
আমাদের মন্দির, আমাদের নামঘর এবং পবিত্র স্থানগুলিকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছি। যারা ধুবড়ির হনুমান মন্দিরে গোমাংস ফেলে এসেছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে যাদের লক্ষ্য আমাদের মন্দিরগুলি ধ্বংস করা। আমরা দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছি। পাশাপাশি আরও একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, এবার ঈদে কিছু অসামাজিক লোকজন ধুবড়ির হনুমান মন্দিরে গোমাংস ফেলার মতো ঘৃণ্য নিন্দনীয় অপরাধ করেছে। পরবর্তী ঈদে যদি প্রয়োজন পড়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে মন্দির পাহারা দেব। উল্লেখ্য, ধুবড়িতে হিংসার সূত্রপাত গত রবিবার। শহরের এক মন্দিরে গোমাংস ছুঁড়ে ফেলার ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় নামে জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ছুটতে হয়। মঙ্গলবার থেকে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হচ্ছে বাংলাদেশে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে বাংলাদেশের নির্বাচন। শুক্রবার লন্ডনে খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পরে সাংবাদিক সম্মেলনে নির্বাচন এগিয়ে আসার কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এর আগে এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন মোহাম্মদ ইউনূস। তবে এদিনের বৈঠকে তার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন সেরে ফেলার আর্জি জানান তারেক। তখন ইউনূস বলেন, এই সময়ের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন করা যেতেই পারে। তবে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে ইউনূস বাংলাদেশে ফেরার পরেই কোনো তারিখ ঘোষণা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে চলেছে বাংলাদেশ জুড়ে। তীব্র দাবদাহে নাজেহাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর। ঝেঁপে আসছে ভারী বৃষ্টি। বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। আগামী 5 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু স্থানে প্রবেশ করবে বর্ষা। শুক্রবার জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কিছু অংশ এর মধ্যে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 29শে মে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে বর্ষা প্রবেশ করেছিল। তারপর থেকে গোটা দেশেই বর্ষার অগ্রগতি থমকে রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবারের মধ্যে ছত্তিশগড়, মহারাষ্ট্রের বিদর্ভ, ওড়িশার কিছু অংশে মৌসুমি বায়ু ঢুকে যাবে। আর 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে। আলিপুর আবহাওয়া অধিকর্তা হবিবুর রহমান জানালেন, কয়েকদিনের মধ্যে রাজ্য জুড়ে বর্ষাকাল শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দফায় উত্তরবঙ্গের বাকি অংশ, সংলগ্ন দক্ষিণবঙ্গ ছাড়াও রাজ্যের উপকূলবর্তী তার কাছাকাছি এলাকায় বর্ষা প্রবেশ করবে। মৌসুমি অক্ষরেখার একটা প্রান্ত পশ্চিমবঙ্গ উপকূল থেকে কিছুটা দূরে বঙ্গোপসাগরের উপর 29শে মে থেকে অবস্থান করছে। উপকূল এলাকা দিয়ে অক্ষরেখার একটা অংশ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। প্রাক বর্ষা পরিস্থিতিতে রাজ্যে বৃষ্টি বাড়বে। শনিবার উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং জেলার বিভিন্ন এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি অংশে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। রবিবারও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলেও সেদিন কমলা সতর্কবার্তা থাকছে না, হলুদ সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ শনিবার রবিবার ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। অতিবৃষ্টির জন্য পাহাড়ি এলাকায় ধস, উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্রোত বৃদ্ধি, নিচু এলাকা জলমগ্ন, মাঠে থাকা শস্য সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। রবিবারের পর উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। 2 মেদিনীপুর, 2 বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার কিছু জায়গায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্নাতক তথা কলেজে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ। আবেদন শুরু হচ্ছে 18ই জুন থেকে। স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ নির্ঘণ্ট প্রকাশ করল উচ্চশিক্ষা দপ্তর। 17ই জুন কেন্দ্রীয় পোর্টাল চালু হলে 18ই জুন থেকে আবেদন শুরু হবে। প্রথম দফায় আবেদন চলবে 1 জুলাই পর্যন্ত। 6 জুলাই প্রকাশিত হবে প্রতিষ্ঠান এবং কোর্স ভিত্তিক মেধা তালিকা। ভর্তি প্রক্রিয়া চলবে সেদিন থেকে 12 জুলাই পর্যন্ত। সিট আপগ্রেডেশনের তালিকা প্রকাশিত হবে 17 জুলাই। সেদিন থেকে 20 জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। 24 থেকে 31 জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। এই পর্বে যারা ভর্তি হয়ে যাবেন তাদের 1 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে। 2রা আগস্ট প্রকাশিত হবে আপগ্রেডেড তালিকার ভিত্তিতে প্রথম দফার আসন তালিকা। 11ই আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে। 14 আগস্ট দ্বিতীয় দফার মেধা তালিকা প্রকাশ করবে উচ্চশিক্ষা দপ্তর। 17 জুলাই পর্যন্ত শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া চলবে। 21 আগস্ট দ্বিতীয় দফার বরাদ্দকৃত আসনের তালিকা প্রকাশিত হবে। 24 আগস্ট পর্যন্ত চলবে ভর্তি। 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন। মপ আপ রাউন্ডের পর নতুন প্রতিষ্ঠানে ক্লাস শুরু করতে পারবেন ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়েও 17ই জুন থেকে তাদের কলা বিভাগে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।